আজকে অফিস ছুটি হতেই আকাশটা কেমন কালো করে এলো। বাইরে বেরিয়ে আকাশের এমন অবস্থা দেখে কিশোরী প্রথম বলে উঠল, আকাশের যে অবস্থা দেখে মনে হচ্ছে আর কিছুক্ষণ পরেই উঠবে মারাত্মক ঝড় বৃষ্টি। তারানাথের বাড়ি গেলে কেমন হয়? প্রস্তাবটা একেবারেই মন্দ বলনি। তাছাড়া মাস দুয়েক হলো আমরা তারানাথের বাড়িতেও যাইনি। কাজেই চলো, ঠাকুরমশাইয়ের একটু খোঁজ খবরও নেওয়া হবে, তার সঙ্গে খাসা একখানা গল্পও শুনতে পাবো। আমি আর কিশোরী তারপর হাঁটতে হাঁটতে চলে এলাম তারানাথের বাড়িতে। নিয়ম মতো এক পাতা পাসিং শোয়ের প্যাকেট আর এক ঠোঙা তেলে ভাজা নিয়ে সোজা উঠে এলাম তারানাথের বাড়িতে। ততক্ষণে বাইরে বেশ ঝোড়ো বাতাস বইতে শুরু করেছে, তার সাথে গুড়গুড় শব্দ করে বজ্রপাত। দেখলাম তারানাথ তার তক্তপোষের ওপর বসে একখানি পুরনো পুঁথি নিয়ে নাড়াচাড়া করছে। পুঁথিটা দেখে মনে হচ্ছে সেটা অনেক পুরনো। পুঁথির পাতাগুলো কেমন একটা হলদেটে হয়ে গেছে। আমাদের দেখেই সেই পুঁথিটাকে খুব সাবধানে অতি যত্নে গুছিয়ে একপাশে রেখে দিল তারানাথ। তারপর একগাল হেসে আমাদের দিকে তাকিয়ে বলল, আরে তোমরা এসো এসো, আমি ঠিকই ভেবেছিলাম আজকে ঝড় বাদলার দিনে তোমাদের দেখা নিশ্চয়ই পাবো। তা সব কুশল মঙ্গল তো? আপনার আশীর্বাদে সব কুশল ঠাকুরমশাই। আপনার গৃহিণী চারিমা সব ভালো তো? আমি তারানাথের দিকে পাসিং শোয়ের প্যাকেটটা এগিয়ে দিতে দিতে বললাম, দেবী মধুসুন্দরীর কৃপায় সব আপাতত ভালোই চলছে। এই চারিমা, তোর কাকুদের জন্য একটু ভালো করে মুড়ি মেখে আর চা করে নিয়ে আয় তো। তেলে ভাজাগুলো এনেছে ওরা, ওই দিয়ে খাওয়া হবে। আচ্ছা ঠাকুরমশাই, ওখানে একটা লাল রঙের কাপড় মোড়ানো পুঁথি দেখলাম, ওটা কিসের? দেখে তো বেশ পুরনো বলেই মনে হলো। হ্যাঁ, ওটা বেশ পুরনো। আমি একবার উপহার হিসেবে ওই পুঁথি পেয়েছিলাম। ওই পুঁথির মধ্যে লিখিত রয়েছে মহাতন্ত্রের কথা। ওই পুঁথির দাম যে কোনো হিরে জহরতের চেয়ে 1000 গুণে অধিক। যদিও সঠিক মানুষের হাতের কাছে এসে এই পুঁথি না পড়লে এই পুঁথির মূল্য বোঝা যাবে না। এই পুঁথি আমার কাছে রয়েছে আজ প্রায় 30 বছরের ওপর, আর এই পুঁথির আসল বয়স প্রায় 1000। বাবা রে, এ তো বহু পুরনো পুঁথি। তা কি করে পেলেন? সে এক লম্বা কাহিনী, এবং আমার জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনার মধ্যে বেশ স্মরণীয় একটা ঘটনাও বটে। তাহলে দেরি না করে এই ঘটনাটাই বলে ফেলুন না ঠাকুরমশাই। বাইরে তো বৃষ্টি শুরু হয়ে গেছে, সাথে বিদ্যুৎও চমকাচ্ছে, জমবে। চারি এরই মধ্যে চা আর মুড়ি মাখা এনে রেখে সাজিয়ে দিয়ে গেছে সামনে। সে আজ থেকে বহুদিনের আগের ঘটনা। আমি তখন সংসারী জীবনে প্রবেশ করিনি, পথে প্রবাসে ঘুরে বেড়াচ্ছিলাম। একবার খবর এলো বীরভূম জেলার এক বহু প্রাচীন পাহাড়ের তলায় এক সাধু আসবেন। তোমরা তো জানোই বীরভূম হলো এমন এক শক্তিপীঠ কেন্দ্র যেটা কিনা সাধনা করার পক্ষে অতি উত্তম স্থান। তাই যে কোনো রকম শক্তি সাধনার উদ্দেশ্যে সাধকরা সর্বপ্রথম ওই স্থানকেই বেছে নেয়। তাছাড়া তারাপীঠ মহাশ্মশান থেকে শুরু করে আকালিপুরের দেবী কুহকালীর মন্দির থেকে শুরু করে আরো প্রচুর শক্তিপীঠ রয়েছে সেখানে। তো যাই হোক, আমিও সেই সাধুর সাথে দেখা করতে গেলাম এবং বেশ কিছু গুপ্ত বিদ্যা শেখার পরে সেখান থেকে ফিরছিলাম। হাঁটতে হাঁটতে কখন না জানি প্রবেশ করে ফেলেছিলাম এক গ্রামে। গ্রামের নাম তখন জানতাম না, তবে পরে শুনেছিলাম গ্রামের নাম হরিতলা। বেশ মনোরম গ্রাম। সময়টা ছিল শীতের শেষ, তাই আবহাওয়া বেশ ভালো ছিল। সবুজ ধান ক্ষেত, আখ ক্ষেত, সবজির ক্ষেত, নিকোনো উঠোন, আটচালা মাটির বাড়ি, পুকুর ঘাট, পুরনো কালী মন্দির,
সব মিলিয়ে সে আদর্শ এক গ্রাম। এখন অবশ্য এমন গ্রাম দেখা যাওয়া বেশ মুশকিল, তবে সেই সময় গ্রাম বাংলায় এমন প্রচুর গ্রাম ছিল। পথে পথে ঘুরি, যেখানে আশ্রয় পাই সেখানে রাতটুকু কাটিয়ে দিই, আবার পরের দিন নতুন পথে যাত্রা করি। জীবনের কোনো তাড়া নেই তখন আমার। সেদিনও সেই পথের ওপর এক বিশাল বটবৃক্ষের তলায় থাকা মা কালীর মন্দিরে আশ্রয় নিলাম। ঠাকুরমশাই সন্ধ্যা আরতি দেবার পরে প্রত্যেকের উদ্দেশ্যে প্রসাদ দিলেন। তৃপ্তি করে খিদের পেটে সেই প্রসাদ খাওয়ার পরেই ঠাকুর দালানে বসে আছে। দেখলাম একজন প্রৌঢ় ভদ্রলোক এসে আমার সামনে দাঁড়ালেন। ভদ্রলোকের গায়ে সাদা পোশাক, পরনে ধুতি, সাদা গোঁফের নিচে সামান্য বেরিয়ে আছে ঠোঁট। বয়স আন্দাজ 60-এর ওপরে, তবে চেহারার বাঁধন আর পোশাক দেখে মনে হচ্ছিল বেশ আভিজাত্য আছে। তারপর সেই ভদ্রলোক হাত জোর করে আমার সামনে এগিয়ে এলেন। আমায় বললেন, তোমায় দেখে তো বড় ভক্তি হয় বাবা। কোথা থেকে আসা হচ্ছে? কিছু কিছু মনে করো না বাবা, তোমায় তুমি করে বললাম বলে। আসলে আসলে বয়সে তোমার থেকে অনেকটাই তো বড়, আমি আমি তাই আর কি। না না, একদম নয়। আপনি আমার বাবার বয়সী। আপনি যেটা বলতে স্বচ্ছন্দ বোধ করবেন সেটাই বলুন। আমার তো নির্দিষ্ট কোনো থাকার স্থান নেই। আমি পথে প্রবাসে ঘুরে বেরিয়ে সাধনা করি, যা পাই তাই খেয়ে নিই, যেখানে আশ্রয় পাই সেখানেই ঘুমিয়ে পড়ি। বলতে পারেন পুরো পৃথিবী আমার বাসস্থান। তা তা আমাদের বাড়ি তো যেতে পারো। এমনিতেও এমনিতেও আমার গিন্নি বেশ সাধু সঙ্গ পছন্দ করে। কষ্ট কেন? সে কথা এখানে থাক বাবা। তার আগে তুমি দুটো মুখে দেবে আমাদের বাড়িতে গিয়ে। চলো চলো চলো। প্রিয়দর্শী বাবু সামান্য থেমে আবার বলতে শুরু করলেন, এমনকি আমাদের বংশের এক পূর্বপুরুষ, অর্থাৎ আমার দাদুর বাবা শ্রী দুর্গাচরণ ঘোষাল, তিনিও তন্ত্রচর্চায় বেশ পারদর্শী ছিলেন। দাদুর মুখে ছোটবেলায় শুনেছিলাম সেই কথা। গল্প করতে করতে কখন যে পৌঁছে গেছি প্রিয়দর্শী বাবুর বাড়িতে তা খেয়াল নেই। বাড়ির ভিটেতেই পা রাখতে শরীরটা কেমন যেন কেঁপে উঠল। এক অদ্ভুত কম্পন যেন আমার শরীরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখছিল। এই অনুভূতি আর কারোর অনুভব করার কথা নয়, কিন্তু আমি বেশ অনুভব করতে পারছিলাম। আসলে মাতু পাগলি আমায় বেশ কিছু বিদ্যে দিয়েছিল। এটা সেই বিদ্যেরই ফল। বিশাল বাড়ির সামনে সিংহ মুখ আকৃতির একটা বিরাট লোহার দরজা, তার উপরেই বেশ বড় জমিদার গোছের বাড়ি, পূর্বমুখী এক দেবীর মন্দির। সেখানে টিম টিম করে জ্বলছে দুটো প্রদীপ। সেই প্রদীপের আবঝা আলোতেই চারপাশটা বেশ আলোকিত হয়ে রয়েছে। এই কে কোথায় আছিস? এই শিগগিরি দেখ কাকে নিয়ে এসছি। সন্ধ্যাবেলা বেশ আয়েশ করে পেট পুড়ে খেয়ে বাইরের উঠোনে একটু হাঁটাহাঁটি করছিলাম, আমি আর প্রিয়দর্শী বাবু। আচ্ছা প্রিয়দর্শী বাবু, তখন কি একটা বলতে বলতে থেমে গেলেন? ওই পুকুরের না কিসের একটা কথা? আমি স্পষ্ট বুঝতে পারলাম প্রিয়দর্শী বাবুর মুখের ওপর নেমে এলো এক কালো গভীর ছায়া। প্রিয়দর্শী বাবু প্রায় থতমত খেয়ে বললেন, তোমাকে কি বলবো তারানাথ, ভবিষ্যৎবাণী যে এইভাবে ভুলে যাবে জানি না। এই বাড়িতে এত কিছু ভালোর মধ্যেও এক ভয়ানক জিনিস লুকিয়ে রয়েছে, আর সেটা হলো এই বাড়ির পুকুর ঘাট। সেই পুকুর ঘাট যেন অভিশপ্ত। আমার দাদুর বাবা ও পুকুর ঘাটেই ডুবে নিজের প্রাণ বিসর্জন দেয়, আর
তিনি ভবিষ্যৎবাণী করে বলেছিলেন যে আজ থেকে 3 নম্বর পুরুষের সময় এই ঘাট আবার অভিশপ্ত হবে। তখনই আবার নাকি সে জেগে উঠবে, আবার নাকি তার প্রতিষ্ঠা করতে হবে, নয়তো নয়তো বংশের কেউ নাকি আবার মারা যাবে, ঠিক আমার দাদুর বাবার মতোই। আবার আবার এটাও বলেছিলেন যে সে নিজেই নাকি জানিয়ে দেবে তার অস্তিত্ব, কিন্তু আমাদের নাকি সেটা বুঝতে হবে। কথাগুলো শুনে কেমন যেন একটা খটকা লাগলো আমার মনে। জিজ্ঞেস করলাম, ঠিক কি কি ঘটনা ঘটেছে একটু বলতে পারবেন? আর কেনই বা ওই ঘাটকে আপনি অভিশপ্ত বলছেন? চলো চলো আমাদের চণ্ডী মায়ের মন্দিরের বাইরে গিয়ে বসেই এই সমস্ত কথা আলোচনা করা যাক। সত্যি কথা বলতে আমি তোমাকে এই বাড়িতে ডেকে এনেছি অনেকটা এই কারণের জন্যই। আসলে বাড়ির সবাই বেশ ভয়েই রয়েছে, একটা চাপা আতঙ্ক সবার মনের মধ্যেই, কিন্তু কেউ এর সঠিক কারণের সমাধান জানে না। শুধু এইটুকু আমি জানতে পেরেছি যে আমার ঠাকুর দাদার বাবা দুর্গাচরণ ঘোষাল কোনো এক দেবীর সাধনা করতেন। সেই সাধনা নাকি সম্পূর্ণ না হওয়ায় দেবী রুষ্ট হন, আর তখনই তিনি ওই জলে ডুবে মারা যান। পরে তার মৃতদেহ ভেসে উঠেছিল, তবে সে মৃতদেহ রূপ নাকি ছিল বড় ভয়ঙ্কর। যদি হিসাব করা হয় তাহলে তার পরের 3 নম্বর পুরুষ আমি নিজে। আর ভবিষ্যৎবাণী অনুযায়ী ঠিক এর 15 দিন আগে থেকে শুরু হয়েছে ওই পুকুর ঘাটকে নিয়ে নানা রকমের সমস্যা। এই ধরো, পুকুর ঘাটের কাছে গেলে কারোর গায়ে ফোসকা পড়ে যাচ্ছে, কোনো পাখি পশুর সামনে গেলেই অদ্ভুতভাবে তার মৃত্যু ঘটছে। সেদিন তো আমার ছোট বৌমা জলে পুজোর বাসন ধুতে গিয়ে জল এতটাই গরম টের পাই যে তার ডান হাতের অনেকটাই পুড়ে গিয়ে ফোসকা পড়ে গেছে। মাঝে মাঝে জলের ভিতর যেন প্রচণ্ড উথাল পাতাল হয়, জলের রং পরিবর্তিত হয়, আর আর মাঝে মাঝে ধাতব কিছু শব্দ ভেসে আসে তার সাথে, আর সাথে আসে চিৎকার। বড্ড বেশি ভয় পেয়ে আছি আমরা সকলে, বুঝলে? তাহলে আপনার ঠাকুরদার পিতার বলে যাওয়া কথা অনুযায়ী সেই পুকুর ঘাটে থেকেই কারোর প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, তাই তো? বেশ। আচ্ছা, এক কাজ করুন, আপনি আজকে রাতে আমি আর নিদ্রায় যাব না, আপনার পুকুর ঘাটের কাছে আমাকে নিয়ে চলুন। আজ সারা রাত আমি সেখানেই ধ্যানমগ্ন হয়ে থাকবো আর বোঝার চেষ্টা করব এর আসল কারণটা কি। আমার ধারণা আর 2 দিন পর অমাবস্যা, কাজেই এর মধ্যে খারাপ কিছু অন্তত ঘটবে না। বলে ঠাকুর দালান থেকে নেমে মা চণ্ডীর উদ্দেশ্যে প্রণাম করে গাত্রবন্ধন করে নিয়ে এগিয়ে গেলাম সেই পুকুর ঘাটের সামনে। দেখলাম জলের ভিতরটা তখনও টকবক করে ফুটছে, আর মাঝে মাঝে স্রোতের বিপরীত দিকে আলোড়িত হচ্ছে জল, আর মাঝে মাঝেই জলের রং পরিবর্তিত হয়ে কখনো ঘন লাল, কখনো সাদা, কখনো ফ্যাকাশে, কখনো সবুজ কিংবা হলুদ হয়ে যাচ্ছে। আপনাদের বাড়ির পুরনো মাটি এনে আমার হাতে দেবেন, আমি পূর্ব দিকে মুখ করে আজকে সারা রাত ধ্যানমগ্ন হয়ে থাকব। আশা করি কাল সকালের মধ্যেই সমস্ত উত্তর আমি পেয়ে যাব। ততক্ষণ ভুল করেও বাড়ির কেউ যেন আঁশ না ছোঁয়। বেশ, তাই হবে, তাই হবে। তারা না, তোমার প্রতি আমার অগাধ আস্থা বিশ্বাস আছে। এরপর আমি প্রিয়দর্শী বাবুর বাড়ির মাটি আমার কপাল এবং 2 হাতের কবজি অবধি ভালো করে মেখে নিয়ে গাত্রবন্ধন করে বসলাম গভীর থেকে গভীরতর ধ্যান। কতক্ষণ যে সে ধ্যানমগ্ন অবস্থায় ছিলাম তা আমি জানি না। একদম গভীরতম পর্যায়ে যখন এসে উপস্থিত হয়েছি, তখনই চোখের সামনে ভেসে উঠল এক সাংঘাতিক দৃশ্য।
আমি চোখের সামনে দেখতে পেলাম একজন মধ্যবয়স্ক পুরুষ মানুষ, কপালে লাল তিলক, গায়ে রক্তবর্ণ পোশাক, এক হাতে একটা পিতলের দেবী মূর্তি আর অন্য হাতে লাল রঙের কাপড় জড়ানো পুঁথি নিয়ে নেমে চলেছে পুকুর ঘাটের সিঁড়ি বরাবর। একটা সময় সে নাবতে নাবতে সম্পূর্ণভাবে জলে বিলীন হয়ে গেল, আর তখনই নিজের গলা আর ঘাড়ের কাছের প্রচন্ড একটা যন্ত্রণা অনুভব করলাম, আর কানে শুনতে পেলাম একটা শব্দ, একটা নারী কণ্ঠের করুণ আর্তনাদ। তারানাথ, আমায় মুক্ত কর। তারানাথ, বহু দিন ধরে আমি এখানে রয়েছি, এত কষ্ট হচ্ছে আমার, আমায় প্রতিষ্ঠা করে ভিটেতে। এদের আর কোনো কষ্ট থাকবে না রে। চোখ বন্ধ অবস্থায় আমি জিজ্ঞেস করলাম, মা, মা গো, কে তুমি মা? আমি দেবী চণ্ডিকা। দুর্গাচরণ আমার সাধনা করে আমার প্রচণ্ড তান্ত্রিক রূপ প্রতিষ্ঠিত করতে চেয়েছিল এই বাড়িতে, কিন্তু সে মাঝপথেই আমার সাধনা ভঙ্গ করে ফেলে। আমার অনুচরেরা ওকে এই পুকুরে ডুবিয়ে মেরে ফেলে, কিন্তু মৃত্যুর আগেই সে আমার এই গোপন মূর্তি আর ওই লাল পুঁথি, যেখানে সমস্ত রকম মহাবিদ্যা মহাতন্ত্রের গুপ্ত বীজ মন্ত্র লিখিত রয়েছে এবং পুজো পদ্ধতি লিখিত রয়েছে, সেটা নিয়ে ডুবে মরে। বেশ মা, আমি তোমায় মুক্ত করব, কিন্তু আমি তোমার আসল ঠিকানা জানি না। তোমার আসল ঠিকানা আমায় বলে দাও মা। এই পুকুরের একদম নিচে কাঠের এক বাক্সের মধ্যে লুকিয়ে রাখা আছে সবকিছু। আমি অপেক্ষা করছি তারানাথ, আমায় মুক্ত করো, আমায় মুক্ত করো। আমি চোখ খুললাম, ততক্ষণে চারপাশে পাখির ডাকে ভোর হয়ে এসেছে। সাধনা ভঙ্গ করে উঠে পড়লাম। আজকে আমার অনেক কাজ। প্রিয়দর্শী বাবু সহ বাড়ির সকলকে আমার গতকাল রাতে দেখা সমস্ত ঘটনার কথা জানালাম। প্রিয়দর্শী বাবু, এখন এই জলের মধ্যে নেমে আমাকে মূর্তি উদ্ধার করতে হবে। কিন্তু এই যে আগুনের মতন গরম জল। ভয় পাবেন না, আমি মন্ত্রশক্তির দ্বারা নিজেকে বন্ধন করে রেখেছি, তাই এই তীব্র উষ্ণতা আর যাই হোক আমার কোনো ক্ষতি করতে পারবে না। এরপর আমি মন্ত্র পড়ে নিয়ে সমস্ত গায়ে ছাই এবং ভস্য মেখে কাল ভৈরবের বীজ মন্ত্র স্মরণ করতে করতে সেই জলের ভিতরে ঝাঁপ দিলাম। বেশ কিছুক্ষণ জলের মধ্যে সাঁতরানোর পরে আমার হাতে এলো একটা ভারী বাক্স। সেটা নিয়ে আমি সোজা ডাঙায় উঠে এলাম। সেই বাক্স থেকে বেরিয়ে এলো একটা লাল রঙের পুঁথি আর একটা ফুট 2 উচ্চতার পিতলের দেবী মূর্তি। তারপর সেটাকে ধুমধাম করে তাদের বাড়ির মন্দিরে প্রতিষ্ঠিত করার পরে প্রিয়দর্শী বাবু আমাকে আলাদা করে ডেকে বললেন, তোমাকে দেখে মনে হয়েছিল একজন প্রকৃত সাধক তুমি তারানাথ। তুমি আমাদের যে কত বড় উপকার করলে তার তার হিসাব তুমি নিজেও জানো না। আমি তন্ত্র শক্তির কিছুই জানি না, তাই আমি এই লাল কাপড়ে বাঁধানো পুঁথিটাকে নষ্ট হওয়ার থেকে তোমার হাতে উৎসর্গ করতে চাই। এ আমার ঠাকুর তার পিতার নিজের হাতে লেখা পুঁথি। এ পুঁথির জন্যই তার অকালে মৃত্যুবরণ করতে হয়েছে, তাই এই পুঁথির মর্যাদা তুমি রাখো। সেদিন আমি বড় খুশি হয়েছিলাম। এর মূল্য হয়তো প্রিয়দর্শী বাবু নিজেও জানতেন না, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম এর মূল্য সাংঘাতিক রকমের। তারপর থেকে আজকে এতগুলো বছর এই পুঁথি আমার কাছেই সংরক্ষিত রয়েছে। উপযুক্ত মানুষের হাতে এই পুঁথি তুলে দিয়ে তবেই চোখ বুঝব। ঠাকুরমশাই, বেশ লাগলো কিন্তু আজকে মা চণ্ডীর অদ্ভুত সুন্দর কাহিনীটা। যাক, বাইরে বৃষ্টি এখন বেশ কমে এসেছে। চলো হে বিভূতি, ফেরা যাক। বেশ,
তবে তোমরা তাহলে আবার এসো। আমি অপেক্ষা করে থাকবো কিন্তু তোমাদের। আমার জীবনের আরো বেশ কিছু ঘটনা এখনো তোমাদের শোনা বাকি।